বনিকপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল, আর সেই গ্রামেই বাস করত আশরাফ আর জয়নব নামের দুই ভাই বোন। জয়নব যখন খুবই ছোট তখনই তাদের বাবা মারা যায়। এদিকে কয়েক বছর হয়ে যায়, তাদের মা তাদের অনেক কষ্টে লালন পালন করতে থাকে। জীবন যখন তাদের অভাবের দিকে ঠেলে দেয়, ঠিক তখনই তাদের জীবন আরও নিষ্ঠুর হয়ে ওঠে। জানা যায় তাদের মায়ের এক বিশাল রোগ শরীরে বাসা বেঁধেছে, আর 2-3 বছরের মধ্যেই তাদের মা তাদের অনাথ বানিয়ে চলে যায়। বোন জয়নব, কোথায় আছিস? হ্যাঁ ভাই, আমি এখানে আছি। ভাত খাবি না? তাড়াতাড়ি আয়। ভাই, আমি স্কুলে যেতে চাই। আমার মতো সবাই স্কুলে যাচ্ছে, আমি কেন স্কুলে যাই না? নাকি মা বাবা নেই বলে আমায় কেউ স্কুলে রাখে না? না বোন, আমাদের মা বাবা না থাকলে কি হলো, তোর তো বড় ভাই আছে। আর যাদের বড় ভাই আছে তাদেরকে স্কুলে আরো বেশি আদর করে রাখে। আর আমি তোকে স্কুলে ভর্তি করে দেব। আজ প্রথম স্কুলে যাচ্ছিস, ভালো করে পড়িস, ঠিক আছে? এই নে বেগ। আচ্ছা ভাই, ঠিক আছে। এখন জয়নব স্কুলে যায় বলে আশরাফের জীবনে দায়িত্ব আরও বেড়ে যায়। সে লোকের বাড়ি কাজ করে, লোকের জমিতেও কাজ করে, আবার কখনো কখনো কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে। এক কথায় সে অক্লান্ত পরিশ্রম করতে থাকে। আজ তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আমার ছোট বোনটির যে আজ পরীক্ষার রেজাল্ট বের হবে। আজ যাওয়ার সময় সাথে করে মিষ্টি নিয়ে যাব। ভাই, তুমি কখন এলে? প্রতিদিন তো অনেক দেরি করে বাড়ি আসো। আজ যে আমার ছোট বোনটির পরীক্ষার রেজাল্ট, তাই তাড়াতাড়ি এসেছি। তুই কি বলবি না আমায় তোর রেজাল্টের খবর? ভাই, আমি তো কথায় কথায় বলতে পারছি না। আমি রেজাল্ট দিয়ে প্রথম স্থান পেয়েছি। বাহ, আজ আমার এত খুশি লাগছে, কিভাবে যে বুঝাবো। এই যে মিষ্টি নিয়ে এসেছি, সবাইকে বাড়ি গিয়ে মিষ্টি মুখ করাবো। এখন আমি কলেজে ভর্তি হতে চাই। তুমি কি আমায় ভর্তি করিয়ে দেবে? হ্যাঁ বোন, তুই ছাড়া আমার আর কে আছে? তুই তো আমার সব কিছুই। জয়নুকে কিভাবে বলবো? ওকে আমি পড়াতে চাই না। কলেজে পড়াতে অনেক টাকা পয়সার প্রয়োজন, আর আমার কাছে তো এত টাকা পয়সা নেই। কিন্তু বোন যে পড়তে চায়, ওকে তো যেভাবেই হোক পড়াতে হবে। এখন আমি বোনকে পড়ানোর জন্য আরও বেশি পরিশ্রম করব। আমি জানি ভাই, তোমার কাছে কলেজে পড়ানোর মতো এত টাকা নেই, তবুও তুমি আমায় পড়াবে বলছো। আর আমি এটাও জানি তুমি আমার বিয়ের যৌতুকের জন্য টাকা জমাচ্ছ। কিন্তু ভাই, আমি পড়ে জীবনে প্রতিষ্ঠিত হয়ে তোমার পাশে দাঁড়াতে চাই। এই নাও চাচি, বোন জয়নব পরীক্ষায় প্রথম হয়েছে। বাহ, খুবই ভালো হয়েছে। তো বোনকে কি এখন কলেজে পড়াবে? হ্যাঁ চাচি, চেষ্টা করব। জয়নবের পড়াতে খুবই আগ্রহ, তাই কিভাবে না বলবো। হ্যাঁ হ্যাঁ, একটি মাত্র বোন তোমার, আর তো এই দুনিয়ায় তোমার আপন বলতে কেউ নেই। ছোট বোনটির ইচ্ছা পূরণ করলে আল্লাহ তোমার জীবনে অনেক ভালো করবেন। আচ্ছা চাচি, যাই এখন। দাদি, এই নাও, তোমার নাতনি পরীক্ষায় প্রথম হয়েছে। এসব আমায় কি দিচ্ছিস? এগুলো মিষ্টি দাদি, আর আমার বোনের জন্য দোয়া করবেন, ও যেন পড়ে অনেক বড় কিছু হতে পারে। আচ্ছা, তাই বুঝি। ভালো ভালো। সেদিন দেখলাম নাতনিকে, কোথায় জানি যাচ্ছে, আর দেখলাম সে তো অনেক বড় হয়ে গিয়েছে। আমি বলি কি, এখন আর ওকে বিয়ে দিয়ে দাও। তুমি একা মানুষ, কিভাবে কি করবে? না দাদি, আমি আমার বোনকে অনেক পড়াতে চাই, আর সেও পড়তে চায়। তুমি বুঝতে পারছো না, আজকালের জীবন খুবই কঠিন। কখন কি হয়ে যাবে কিছুই টের পাবে না। বুঝার চেষ্টা করো, পরে দেখবে আমার কথা মনে পড়বে। আর এসব আমি তোমার ভালোর জন্যই বলছি। আচ্ছা দাদি, এখন যাই। ইয়াসিন চাচা, আপনি জমিতে এসে গেছেন, না হলে তো আমি আজ বাড়িতেই যেতাম। কেন?
কি হয়েছে? আজ কি আমায় অ্যাডভান্স টাকা দেবেন? আমার বোনটিকে কলেজে ভর্তি করব, তাই টাকার খুবই প্রয়োজন। আর আমি আপনার টাকা সময় মতো পরিশোধ করে দেব। আচ্ছা বাবা, তুমি ছোট থেকেই আমার জমিতে কাজ করো, বাড়িতেও প্রয়োজন হলে কাজ করো, তোমায় কি না বলতে পারি? ঠিক আছে বাবা, আমি দেব। আজ যখন আশরাফ জয়নবকে নিয়ে কলেজে যাচ্ছে, ঠিক তখনই জয়নবের উপর নজর পড়ে পাশের গ্রামের এক চেয়ারম্যানের। বাহ, এত সুন্দর মেয়ে, কিন্তু সাথে ওই ছেলেটিকে। আর যেই হোক, এই মেয়েটিকে আমি বিয়ে করতে চাই। আমি আজ এই মেয়েটির সমস্ত খোঁজ খবর নেব। চাচা, এই নিন আপনার জিনিস। উফ, এত গরম। এত গরমে নিয়ে এসেছো? তুমি কি জল খাবে বাবা? না চাচা। তোমার এত পরিশ্রম দেখে আমার খুবই দয়া হয়। আর শুনো, তোমার সাথে কিছু কথা ছিল আমার। বসো এখানে। হ্যাঁ চাচা, বলো। বলছি, জয়নব তো প্রতিদিন কলেজে চলে যায়। তুমি কিভাবে বাড়িঘর সামলিয়ে কাজে আসো, আবার বোনকে কলেজে দেওয়া নেওয়াও করো? তাই বলছি, তুমি এখন বিয়ে করে নাও বাবা। আজ তোমার মা বাবা থাকলে তারাও তোমায় এ কথা বলতো। আর বিয়ে করে নিলে তোমার বউ বোনের খেয়াল রাখবে, সাথে ঘর সামলাবে। তখন তুমি নিশ্চিন্তে কাজে আসতে পারবে। আর তোমাদের জন্য আমার চিন্তা হয় বলেই এই কথাগুলো বলছি। হ্যাঁ চাচা, ঘরে তো কেউ থাকলে বেশ ভালো হতো। তবে কাকে পাবো ভরসার যোগ্য, যে আমার ছোট বোনটি আর ঘরটি সামলাবে? আমার তো মা বাবাও নেই, কে আমাকে মেয়ে দেবে? আমি তো ভালো কোনো কাজও করি না, সাথে কোনো সম্পত্তিও নেই। তুমি চিন্তা করো না আশরাফ, আমি তোমার জন্য একটি ভালো মেয়ের সন্ধান করব। কেমন? আমার এক দূর সম্পর্কের ভাইয়ের একটি মেয়ে আছে, শুনেছি খুবই ভালো একটি মেয়ে। আর শুনছি বিয়ের জন্য ভালো একটি ছেলে খুঁজছে। আর তাদের মেয়ের সাথে কিছু দেওয়ার সামর্থ্য নেই। তোমার সাথে আমার মনে হয় ভালোই মানাবে। ঠিক আছে চাচা, একমাত্র তুমিই আমার ভরসার জায়গা। তাই তুমি সবকিছুই দেখে আমায় বলো, আমি আমার বোনকে বলবো। ওই তো আমার সবকিছু। আচ্ছা চাচা, আমি এখন যাই। কিরে বোন, এই অসময়ে দেখি পড়তে বসেছিস? হ্যাঁ ভাই, পরীক্ষা আসছে, তাই মন দিয়ে পড়ছি। তুমি কি কিছু বলবে? হ্যাঁ, আমি তোকে কিছু বলতে চাই। হ্যাঁ ভাই, বলো, কি বলবে? বলছি, তুই তো কলেজে চলে যাস, আর ঘরের কাজও করতে পারিস না। এদিকে ঘরে যদি কাউকে আনি, তখন ও ঘরটি সামলিয়ে রাখতো, আর তুইও ভালোভাবে পড়াশোনা করতে পারতিস। আমাকেও আর কাজে সাহায্য করতে হতো না। এদিকে আমিও নিশ্চিন্তে কাজে যেতে পারবো। তাই আজ ইয়াছিন চাচা বললেন, ওনার পরিচিত একটি ভালো মেয়েকে তোর ভাবি বানাতে চান। তুই কি বলিস বোন? হ্যাঁ ভাই, চাচা তো ঠিকই বলছেন। আমি তো কখনো বলিনি, কিন্তু মনে মনে আমিও চাই তুমি কাউকে ঘরে নিয়ে আসো। আর কেউ এসে গেলে আমার এক সঙ্গী হয়ে যাবে এবং আমরা খুবই ভালো থাকবো। ইয়াসিনের কথাবার্তার পর গ্রামের 2-4 লোক নিয়ে আশরাফের বিয়ে ঠিক হয় অনেক দূরের একটি গ্রামের মেয়ে সামিয়ার সাথে। আর কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। এখন তাদের সংসার খুবই ভালোভাবে চলতে থাকে। শুনছো, আজ আমি ডাক্তারের কাছে যাব। তুমি কি সাথে যেতে পারবে নাকি একা যাব? আমি তো কাজে চলে যাব, তাই তোমার সাথে যেতে পারবো না। তবে তুমি একা কেন যাবে? জয়নবের আজ কলেজ বন্ধ, তাই ওকে সাথে নিয়ে যাও। ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। আমরা দুজন গল্প করতে করতে চলে যাব। আর আমি এখন আসি। আজ তারা কেউ জানতো না যে তাদের জীবন মোড় নেবে এক অন্য দিকে। কয়েক মাস আগে দেখা সেই চেয়ারম্যানের নজর পড়বে আজও সামিয়ার উপর। কিন্তু চিন্তার বিষয় হলো, তখন চেয়ারম্যান তাদেরকে চিনতো না, কিন্তু এখন চেয়ারম্যান তাদের সমস্ত খবর জেনে নিয়েছে। এত দেখছি সেই মেয়ে জয়নব, আজ ওর সাথে কথা বলবো। কি গো জয়নব, সেদিন ভাইয়ের সাথে ছিলে তাই কিছুই বলিনি,
আজ তো ভাবির সাথে এসেছো, তাই আজ তো কথা বলতেই পারি। কি কথা বলবেন আপনি? তুমি কি জয়নবের চেয়ে সুন্দর নাকি? তোমাকে কেন বলবো? কে আপনি? আর আমার নাম জানলেন কিভাবে? আমি হলাম পাশের গ্রামের চেয়ারম্যান, আর আমি শুধু তোমার নাম নয়, তোমার সমস্ত কিছুই জানি। যা কথা বলার আপনি ওর ভাইয়ের সাথে বলবেন। আমাদের এখন যেতে দিন। ঠিক আছে যান, তবে আমার প্রস্তাব শুনে যান। আমি তোমায় বিয়ে করতে চাই, আর তাতে আমি তোমার সম্মতি চাচ্ছি না, শুধু তোমায় জানিয়ে রাখছি। আর শুনো, আমার সাথে তোমার বিয়ে হলে তুমি রানীর মতো থাকবে। আমার টাকা পয়সা কিছুরই অভাব নেই, তুমি চাইলে আমি এখনই তোমায় টাকা পয়সা দিতে পারি। আপনি যদি এখন চলে না যান তাহলে আমরা চেঁচিয়ে লোক জড়ো করে নেব। ঠিক আছে, আমার কথা মনে থাকে যেন। ভাবি, এসব তুমি ভাইকে বলো না। ভাই আমায় অনেক ভালোবাসেন, তাই এই সব জানতে পারলে ওর সাথে দ্বন্দ্ব লেগে যাবে। আর ওর কথায় তো মনে হচ্ছে ওর শুধু বাহুবল নয়, অনেক টাকা পয়সাও আছে। যদি ওই লোকটি ভাইয়ের কোনো ক্ষতি করে নেয়, তখন আমরা ওর কিছুই করতে পারবো না। আর আমার এই দুনিয়ায় ভাই ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, তুমি ঠিক বলছো। আমি তোমার ভাইকে বলবো না। আর তুমিও চিন্তা করো না, এরকম বাজে লোকের সাথে তুমি কথা বলতে যেও না। আর কলেজে তো প্রতিদিন তোমার ভাই নিয়ে যায়, সাথে নিয়েও আসে। আবারও কয়েকদিন ভালোভাবে কেটে যায়, কিন্তু এই কয়েকদিনের মধ্যে স্বামী আর মন আর ঠিক থাকতে পারে না। দৈনন্দিন টানাপোড়া আর অভাব অনটনের মধ্যে এই জীবন তার কাছে বিরক্ত হয়ে পড়ে। ননদ স্বামীয়ার সাথে তার সুসম্পর্ক হলেও টাকার কাছে সে সম্পর্ক তুচ্ছ হয়ে যায়। আর তার মনে পড়ে যায় সেই চেয়ারম্যানের কথা। ওই লোকটির কথা কি আমি আশরাফকে বলে দেব নাকি বলবো না? যদি বলে দিই আর আশরাফও যদি কোনোভাবে রাজি হয়ে বিয়ে দিয়ে দেয়, তখন তো জয়নব রাজ করবে, আর তাতে আমাদের কোনো লাভ হবে না। আমরা তো যেমন আছি তেমনি গরিব থেকে যাব। না না, আশরাফকে বলা যাবে না। আমি ওর খবর নেব, আর কোনো মতে যদি ওর কাছ থেকে টাকা আদায় করতে পারি, তখন তো আমাদের জীবন অনেকটা ভালো কাটবে। আশরাফ, তুমি কি বাড়িতে আছো? এই তো দেখছি সেই চেয়ারম্যান। ওকে যেভাবেই হোক আমার কথায় নিতে পারলে তবেই তো টাকা আদায় করতে পারবো। জয়নব তো এখন স্নানে গিয়েছে, এই সুযোগে আমিও ওর সাথে কথা বলে নেই। আশরাফ তো এখন ঘরে নেই, আর আপনার এত সাহস বাড়িতে চলে এসেছেন। আমি ভালোভাবে সম্বন্ধ দিয়ে জয়নবকে বিয়ে করতে চাই, তাই আশরাফের সাথে কথা বলতে এসেছি। সবই তো ঠিক আছে, তাই বলে কি আশরাফ ওর আদরের বোনকে সতীনের ঘরে বিয়ে দেবে? এসব কি বলছো ভুলভাল? ঠিক আছে, তাহলে এসব আমি আশরাফকে বলবো। আপনি এসব কি করে জানলেন? জানতে তো আমার অনেক কষ্ট হয়েছে বটেই, কিন্তু খবর আপনার আমি নিয়েই বসেছি। আপনি এসব আশরাফকে বলবেন না। আর আপনি আমার বিষয়ে এত খবর নিচ্ছেন কেন? খবর তো আপনার নিতেই হতো। শুধু টাকা পয়সা দেখেই তো ননদ বিয়ে দেওয়া যায় না, মানুষটি কেমন তা তো জানতে হবে। আর আমার যতটুকু জানা, আশরাফ কখনো তার বোনকে সতীনের ঘরে বিয়ে দেবে না, আর আপনার মতো পুরুষের সাথে তো কখনোই দিবে না। কিন্তু আপনি চাইলে আমায় সাহায্য করতে পারেন। এই টানাপুরা সংসারে যদি হঠাৎ অনেকগুলো টাকা এসে যায়। অনেকগুলো টাকা মানে কি? আমি সোজাসুজি বলি, আপনি যদি জয়নবকে আমার হাতে তুলে দেন আর আশরাফকে বলেন কোনো ছেলের সাথে পালিয়েছে, তখন আর আশরাফ রাগ অভিমানে ওর কোনো খোঁজ নিশ্চয়ই নেবে না, আর তোমার হাতেও অনেক বড় অঙ্কের টাকা এসে যাবে। ঠিক আছে, তাহলে আমি যত টাকা চাইবো তত টাকাই দিবেন। ঠিক আছে। এই বলে তারা ষড়যন্ত্র করে কিভাবে কি করতে হবে। ঠিক তখনই জয়নব স্নান সেরে ঘরে ফিরতে তাদের কথাবার্তা সব শুনে ফেলে। আর এদিকে তারা শেষ সিদ্ধান্ত নেয়, যেই দিন জয়নবকে চেয়ারম্যান অপহরণ করবে তারই আগের দিন স্বামীয়াকে সে অনেক বড় অঙ্কের টাকা দেবে। এদিকে বোনের মতো ভাবির এই রূপ দেখে তার পায়ের নিচের মাটি সরে যায়। কিন্তু শেষে জয়নব তার ভাইয়ের উপর আস্থা রেখে আল্লাহর ভরসায় স্বামীয়ার ও চেয়ারম্যানের সমস্ত কথাবার্তা ভাইকে জানায়। এসব কি বলছিস? হ্যাঁ ভাই, আমিও ভাবিকে আমার বড় বোনের মতো ভাবতাম, কিন্তু ভাবি আজ প্রমাণ করে দিলেন যে আপন বললে আপন হওয়া যায় না।
আমি সামিয়াকে বিশ্বাস করি, কিন্তু বোন, তোর কথায় কেমন যেন সবকিছুই অন্ধকার লাগছে। ভাই, আমি জানি তুমি ভাবিকে বিশ্বাস করো, তাই বলছি তুমি তাদের ষড়যন্ত্র অনুযায়ী ওই দিন আমার সাথে চলো, তখন দেখবে ভাবির আসল রূপ। হ্যাঁ, তুই ঠিক বলছিস। আমি ওকে কিছুই বুঝতে দেব না। আর তোর কথা যদি সত্যি হয়, তাহলে আমি ওকে পুলিশের কাছে দেব। আর ভাই, তুমি ভাবিকে এসব বুঝতে দিও না, তা না হলে সতর্ক হয়ে যাবে। আমি না জানিয়ে ইয়াসিন চাচাকেও নিয়ে যাব সেখানে। শুনছো, তুমি কি কাজে যাবে না? না গো, আমার মাথা ব্যথা করছে। আমার জন্য কি কিছু ওষুধ নিয়ে আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি আজ ট্রেলারের কাছে যাব, জয়নবের জন্য একটি কাপড় বানিয়েছি, সেটি আনতে। বাহ, তাহলে তো বেশ ভালো। এদিকে জয়নব তার ভাইয়ের কথা মতো তার এক বান্ধবীর বাড়িতে বসে থাকে। আর সামিয়া যখন টাকা আনতে তাদের নির্দিষ্ট জায়গায় যেতে থাকে, তখন তারই পিছে পিছে জয়নব সবাইকে নিয়ে চলতে থাকে। শেষে যখন সামিয়া চেয়ারম্যানের ঠিকানায় পৌঁছে চেয়ারম্যানের কাছ থেকে টাকা নিচ্ছে, ঠিক তখনই আশরাফ সব কিছু মোবাইলে তুলে নেয়। আর সাথে সাথে সবাইকে নিয়ে আশরাফ চলে যায় থানায় এবং পুলিশকে সমস্ত কিছু জানায়। আশরাফ কোথায়? অজয় বলল ওর জন্য ওষুধ আনতে। তাহলে ও এমন অবস্থায় কোথায় চলে গেল? যাই হোক, ঘরে নেই, ভালোই হয়েছে। আমি তাড়াতাড়ি টাকাগুলো লুকিয়ে রাখি। ঠিক তখনই পুলিশ ঘরে ঢুকে সামিয়াকে অপহরণের জন্য টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার করে নিয়ে যায়। অপরদিকে চেয়ারম্যানের বাড়িতেও পুলিশ পৌঁছয় এবং তাকেও গ্রেফতার করে নিয়ে যায়। আমায় ক্ষমা করে দাও বাবা আশরাফ, আমি তো তোমার ভালো চেয়েই ওকে তোমার সাথে বিয়ের ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু টাকার কাছে মেয়েটি এভাবে বিক্রি হয়ে যাবে তা তো বুঝতে পারিনি। আশরাফ বাবা, মানুষ চেনা যায় একদিন দেখলে, তবে মানুষ জানা যায় অনেক দিন সাথে থাকলে, কিন্তু মানুষের আসল রূপ দেখা যায় টাকার কাছে। না চাচা, আপনি ক্ষমা চেয়ে আমায় ছোট করবেন না। আপনি তো আমার ভালোর জন্যই করেছেন, কিন্তু সামিয়া তার লোভ সামলাতে পারেনি, তাই ওর এমন দশা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জীবনে ভালো থাকতে চাইলে সবার প্রথমে লোভ ত্যাগ করতে হবে, তবেই ভালো থাকা যাবে।